শাশুড়ি মায়ের স্বর্ণের হার হারিয়ে ফেলার অপরাধে যেদিন আমার তালাকের সিদ্ধান্ত হয় সেদিন আমার স্বামী নীরব ছিলেন, ভালো মন্দ কোনো কিছুই বলেননি। রাত্রে ঘুমানোর সময় তার গায়ে আস্তে করে হাত দিয়ে বললাম, সামান্য একটা হার হারিয়ে যাওয়ার জন্য আমাকে তালাক দিবেন? সারা জীবনের সম্পর্ক কি এভাবেই নষ্ট হয়ে যাবে? তিনি কোনো জবাবই দেননি, বরং অন্য পাশে হয়ে ঘুমিয়ে পড়লেন। আমি বুকে পাথর বেঁধে চোখ বন্ধ করে থাকলাম। একটা মেয়ে কত শত স্বপ্ন নিয়েই না শ্বশুর বাড়িতে আসে। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রে। কাজকর্ম শেষ করে শোয়ার আয়োজন করছি, এমন সময় আমার শাশুড়ি আমার রুমে আসলেন। এসেই আমাকে জিজ্ঞাসা করলো, এ বাড়িতে তো তোমার কোনো সমস্যা হচ্ছে না মা? আমি মাথা নিচু করে বললাম যে না মা, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর উনি আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন, আমার গলাতে একটা চেন পরিয়ে দিলেন আর বললেন, এটা আমার বাবা দিয়েছিল আমাকে, এরকম ডিজাইন আর এরকম খাঁটি স্বর্ণ তুমি কোথাও পাবা না। গলাতে পড়তেই বেশ ভারী অনুভব হলো, হয়তো অনেকটুকু স্বর্ণ আছে। শাশুড়ি বলল, এটাতে 4.5 ভরি স্বর্ণ আছে, কালকে তোমার বউ ভাতের আয়োজন করেছি, এতদিন নানান ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি, তাই কালকে ছোটখাটো একটা আয়োজন করেছি। তোমার শ্বশুরের অফিসের লোকজন আসবে কালকে, আর আমাদের নিজেদের মধ্যে কিছু আত্মীয় স্বজন আসবে, আর কালকে তুমি এই হারটা পরবে। আমি মাথা নাড়ালাম। ছোটবেলার কথা আমার খুব একটা মনে নেই, আমি এতিমখানাতেই বড় হয়েছি। আমার শ্বশুর একদিন এতিমখানা পরিদর্শন করতে গিয়েছিল, আমি চা নিয়ে তার সামনে গিয়েছিলাম। এদিন এক দেখাতেই আমার শ্বশুর আমাকে পছন্দ করে, তারপর তার ছেলের জন্য আমাকে প্রস্তাব দেয়। পর এতিমখানায় আমার গার্জেনরা সবাই সিদ্ধান্ত নিল আমাকে এর সাথে বিয়ে দিবে। সবাই তো আমার অনেক প্রশংসা করছিলেন যে এরকম ভাগ্য কজনের হয়, এত বড় লোক ফ্যামিলি, ছেলেও নাকি অনেক ভালো। সে যাই হোক, এভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। এতিমখানার সবাই অনেক আনন্দ করেছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন তেমন একটা যায়নি। বিয়ের পর এ বাড়িতে আসার পর শাশুড়ি মা আমার হাত ধরে পুরা বাড়ি ঘুরিয়ে দেখালেন। 18 কাঠা জায়গার উপর 3 তলা একটা বাড়ি, প্রতিটা রুম, ডাইনিং রুম থেকে শুরু করে বেলকনি থেকে শুরু করে অনেক সুন্দর করে সাজানো। শাশুড়ি মা এগুলো আমাকে দেখাচ্ছিলেন আর কোথায় কত টাকা খরচ করেছে সেটা বলছিলেন। শাশুড়ি মায়ের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম আসলে উনি আমাকে বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে না, ওনার আর প্রতিপত্তি আমাকে শোনাচ্ছে। তিনি খুব সূক্ষ্মভাবে আমাকে বোঝাতে চাচ্ছিলেন যে তার আর আমার অবস্থান এক নয়, আমি তাদের থেকে অনেক নিচু। তারপর যখন ডাইনিং এ খেতে বসেছিলাম, আমার চাচাতো ননদ আমার সাথে অনেক মজা করলো। ভাবি তো কোনো কিছুই খাচ্ছে না, ইলিশ মাছটাও খাচ্ছে না, ইলিশ মাছের কাঁটা কি বেছে দিব ভাবি? আমি মাথা নাড়ালাম না। খাওয়া দাওয়া শেষ করে আমার চাচাতো ননদ আমাকে আমার রুমে নিয়ে গেল। বাসর ঘরটা খুব একটা সেরকম আহামরি ভাবে সাজানো নেই। আমার স্বামী রুমে ঢুকেই বলল, ভারী গহনা আর সবকিছু পরে থাকতে যদি কষ্ট হয় তাহলে ওগুলো খুলে ফ্রেশ হয়ে আসো বাথরুম ওদিকে। আমি আমার লাগেজ থেকে কাপড় বের করে সেগুলো চেঞ্জ করে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সে ল্যাপটপে কিছু কাজ করছে। আমাকে দেখেই বলল, বিয়েতে অনেক ধকল গিয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কিছু জরুরি কাজ আসে, সেগুলো আমি সেরে নেই। কথাগুলো বলে সে বেলকনিতে চলে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি বিছানায় বসে থাকলাম, কোন সময় ঘুমিয়ে পড়েছি বলতেই পারলাম না, কিন্তু উনি রুমেই আসেন। পরের দিন সকালে শাশুড়ি মাকে নাকি বলে গিয়েছিল অফিসের কাজে বাইরে যেতে হবে, তারপরে উনি চলে গিয়েছিল। চলে যাওয়ার পর থেকে আমার সাথে কোনো যোগাযোগই করেনি। পরে অনেকের কাছ থেকে জানতে পারি তার নাকি বিয়েতে একদমই মত ছিল না, বাবার জোরাজুরিতে বিয়েটা করেছে। কথাগুলো শুনে কষ্ট পেলেও প্রকাশ করিনি, মনে মনে মেনেই নিয়েছি। ওনার মতো এমন সুদর্শন পুরুষ আমাকে কেন পছন্দ করবে? আমার তো কোনো যোগ্যতাই নেই। বউ ভাতের অনুষ্ঠানে অনেক লোক এসেছে, আমাকে সবাই দেখলো। সবার খাওয়া দাওয়া শেষে এবার আমাদের খাওয়ার পালা। আমি খেতে যাব, তখন আমার চাচি শাশুড়ি বললেন, এত ভারী শাড়ি গহনা পরে খেতে অস্বস্তি হবে, তুমি ফ্রেশ হয়ে আসো রুম থেকে। কথাগুলো আমার ভালোই লাগলো। আমি রুমে গিয়ে শাড়িটা খুললাম, অনেক ভারী শাড়ি পরেছিলাম, আর গহনাটা খুলে আলমারিতে রাখলাম। নরমাল একটা ড্রেস পরে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবাই সবার বাড়িতে চলে গেল। বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। এরই মধ্যে শাশুড়ি এসে বলল, হারটা কোথায় রেখেছো? হারটা আমার কাছে ফেরত দাও। তারপরে শাশুড়ি মাকে হারটা দিতে গিয়ে হারটা কোথাও খুঁজে পেলাম না। পুরো আলমারি, পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। শাশুড়ি মা তো তেলে বেগুনে জ্বলে উঠলেন আর বললেন, এরকম অলক্ষী বউ আমি আমার বাড়িতে রাখবো না। অবাক করার বিষয় হলো বাড়ির কেউ কোনো কিছুই প্রতিবাদ করলেন না, ফাহিমও কিছু বললেন না। মনে অনেক ভয় পেলাম, আচ্ছা সত্যি কি আমার তালাক হয়ে যাবে? তালাক হওয়ার পর আমি কোথায় বাজাবো? এতিমখানার লোকজন কি আমাকে আর ফেরত নিবে? হারটা পাওয়া গেলে না হয় নিজের সম্মান বিসর্জন দিয়ে এ বাড়িতে পড়ে থাকতে পারতাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না হারটা। তারপর আমার শ্বশুরের কানে কথাগুলো তোলা হলো, এখন কি আমার সত্যিই তালাক হয়ে যাবে? এটা ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে চাইলে বেশি বেশি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।